মনে হয় যে আমার আর ক্যানোলা দেওয়া যাইতেছে না, নর্নার খাইতে পারতেছি না, স্যালাড যাচ্ছে না, ক্যানোলা নিতে পারতেছি না, খাবো না। এইভাবে যতক্ষণ বাচ্চাটা বাঁচবে ওরা আর টেনশন নিস না, মরে গেলে তো দাবি আদায় হয়েই যাবে। আমরা তখনও ভাবলাম যে অনশনের ভিতরে তো দাবি আদায় হয়েই যাবে, আমরা তো ভুল কিছু চাই না। দেরিতে হইলেও যে সব কিছু দাবি আদায় করছে, এই ডেটগুলো যেন সামনে কখনো না ক্যাম্পাসে প্রশাসন আসে, সব ক্যাম্পাসে সব জায়গায় সকল অরাজকতার বিরুদ্ধে আওয়াজ, কার জন্য আওয়াজ দিতে ভয় পাইতে না হয়। মাস্ক যেন আমরা সুরক্ষার জন্যই করি, মুখ থেকে ভয়ের জন্য যেন আমাদের মাস্ক না হয়, আমাদেরকে উঠায় নিয়ে যে আমাদেরকে থ্রেট দিবে, আমার পাস করতে কষ্ট হবে, এই ভয় যেন কারণ না পাওয়া। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিকটে পরিমিতি নাগরিকের পদক্ষেপের দাবিতে শিক্ষার্থীরা গত বুধবার বিকেল 40 অর্থাৎ 10টা 20 দিকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং তার সহধর্মিণী ডক্টর ইয়াসমিন হক তাদের অনশন ভাঙ্গান। এবং আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যারা অনশনরত রয়েছেন আছেন, তাদেরকে সবার কাছে গিয়ে তাদের সাথে কথা বলছেন। এবং আজকে ভোর রাত 4টার সময় তিনি সরাসরি ঢাকা থেকে অনশনরত শিক্ষার্থীদের সাথে এসে যোগ দেন এবং তিনি প্রায় 2.5 ঘন্টা ব্যাপী তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন যে এই অনশন ভাঙানো কেন দরকার এবং প্রয়োজনীয় কি জীবন রক্ষা সবচেয়ে আগে প্রয়োজন, এবং জীবন রক্ষা শিক্ষার্থীদের করার জন্যই এবং জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছিল এবং তাদের সে কারণে এই অনশন ভাঙানোটা দেখা যায় না বলেই গাড়িতে এরই মধ্যে এই নানান বিষয় কাছের মানুষ অত্যন্ত প্রিয় মানুষ অত্যন্ত প্রায় 2.5 ঘন্টা প্রিয় দর্শক, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখছেন যে ডাক্তার জাফর ইকবালের আসলে আন্তরিকতায় অনশন ভাঙতে যাচ্ছেন শিক্ষার্থীরা। আমরা এই মুহূর্তে আছি, পিছনে ক্যামেরা আছে, তো পিছনে ক্যামেরা আছে, সেলিম ভাই পিছনে টাইপোর্ডে পড়া তো পিছনে পিছনে আসো, দেখুন আপনি না না এটা কি কিতা
আমি এবং আমরা ঢাকা থেকে রওনা দিয়ে ভোর রাতে এখানে পৌঁছে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তোমাদের প্রাণ অনেক মূল্যবান, এই প্রাণ এরকম একজন মানুষের জন্য তোমরা বিপদগ্রস্ত করবে না, তোমরা বিপদে পড়বে না। তারা আমাদের অনুরোধ রক্ষা করে আজকে সকালবেলা সবাই মিলে অনশন ভঙ্গ করেছে। আমি আমার জীবনে এর থেকে বেশি আনন্দ কখনো পাই নাই। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এখন তাদেরকে হাসপাতালে নিতে হবে, তারা যেন সুস্থ হয়ে উঠে ঠিকভাবে সেটা নিশ্চিত করতে হবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই ছেলে মেয়েদের আন্দোলনকে থামানোর জন্য যে প্রক্রিয়াগুলো নেওয়া হয়েছে সেটা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়। আমি ধরেই নিয়েছিলাম এখানে একটা মেডিকেল হেল্প থাকবে, চালান দেওয়া হবে। এর চাইতে নিন্দনীয় ব্যাপার কিছু হতে পারে কিনা আমার জানা নাই। আমি আশা করব এই বিষয়গুলি অবশ্যই যেন বন্ধ হয় এবং আমাদের ছেলে মেয়েদেরকে মুক্ত করে দেওয়া হয়। তারা যেন এই জেলখানায় তাদেরকে হাজির হতে না হয়। তাদের বিরুদ্ধে 200 থেকে 300 মামলা করা হয়েছে কারণ নাম ছাড়া। যখন প্রয়োজন হবে সেখানে একজনের নাম ঢুকানো হবে। আমি আশা করছি এই জিনিসগুলো যেন অবিলম্বে বন্ধ করা হয়। আমি এখানে আসার আগে আমার সাথে সরকারের অনেক উচ্চ মহল থেকে কথা বলেছে। আমি তাদের সঙ্গে কথা বলে আমি এখানে এসেছি। আমি তাদেরকে অনুরোধ করব তারা আমাকে যে কথাগুলি দিয়েছেন সেই কথাগুলি যেন রক্ষা করে। আমি আর এই ছাত্রদের ভিতরে কোনো পার্থক্য নাই। কাজেই যদি আমার কথা রক্ষা করা না হয় তাহলে আমি বুঝে নিব আমাকে যে কথাটা দিয়েছেন তারা যদি রক্ষা করা না হয় আমি বুঝে নিব তারা শুধু ছাত্রদের সাথে না, আমার সঙ্গে এবং এই দেশের যত প্রগতিশীল মানুষ আছে সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কাজেই আমি আশা করব তারা যেন আমাদেরকে কথা দিয়েছেন সেই কথাগুলি রাখেন। ঠিক আছে? আর আমি আপনাদের সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে ভূমিকা রেখেছেন। কারণ এই যে তারা কি পরিমাণ কষ্ট করেছে সেটা আমি নিজের চোখে দেখা না পর্যন্ত আমি কিন্তু খাওয়াও সব বন্ধ করে পারি নাই। সব খাওয়া বন্ধ করে তারা যেন খেতে না পারে খাওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের নিষ্ঠুরতা আমাদের স্বাধীন বাংলাদেশের 50 বছর পূর্তিতে করা হবে সেটা চিন্তার বাইরে। আমি আশা করব সরকার যেন বিষয়টা বিবেচনা করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করি আপনারা যে ভূমিকা পালন করেছেন ভবিষ্যতেও সেই একই ভূমিকা পালন করবেন। স্যার, আপনি তো অনুষ্ঠান ভাঙার জন্য অনুরোধ করছেন, আমি অনশন এবং আন্দোলনটাকে দুটা ভিন্নভাবে দেখি। অলরাইট, এই আন্দোলন তাদের যে উদ্দেশ্য সেই আন্দোলন করার জন্য অনশন করার প্রয়োজন নাই। কারণ যে মানুষটাকে জন্য তারা অপহরণ করতে যাচ্ছে তার জন্য প্রাণ দেওয়াটা সমীচীন না। ঠিক আছে? তারা যদি আন্দোলন করতে চায় তারা সেটা করবে, সেটা তাদের সিদ্ধান্ত। এই বাচ্চাগুলি যে সুন্দরভাবে সিদ্ধান্ত নিয়ে যেভাবে কাজ করেছে আমি দেখে মুগ্ধ হয়েছি। তারা যেভাবে এটা ম্যানেজ করেছে, যেখানে কোনো ডাক্তার নাই সেখানে সমস্ত ডাক্তারি প্রক্রিয়া তারা নিজেরা করেছে, ছেলেমেয়েদেরকে সুস্থ রেখেছে, হাসপাতালে নিয়ে গেছে, যখন যেটা প্রয়োজন তারা সেটা করেছে। তারা যেভাবে নেতৃত্ব দিয়েছে আমি দেখে অত্যন্ত আশাবাদী হয়েছি ভবিষ্যতে এরা আমাদের দেশের নেতৃত্ব দিবে নিশ্চিতভাবে। আমি বলতে পারি। স্যার, আপনি বলছিলেন যে আপনাকে উচ্চ মহল থেকে বলা হয়েছে, এই জন্য আপনি করেছেন এবং আপনি আশাবাদী যে তারা আপনার এইগুলো মেনে নেবেন। যদি কিন্তু রেখেছেন, এই যদি কিন্তুতে যায় সেক্ষেত্রে আপনার কোনো ভূমিকা থাকবে কিনা? না, অবশ্যই থাকবে।
আমি তাদেরকে বলবো, ঠিক আছে, আমি অবশ্যই তাদেরকে বলবো যে আপনারা আমার কাছে এসছেন, আমি কিন্তু আপনাদের কাছে যাই নাই। আমাদের বাসায় আসছেন, কাজে আপনারা আমার কাছে এসছেন, আমি আপনাদের কাছে যাই নাই। যেহেতু আপনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে আমরা সব মেনে নেব, আপনি এই ছেলেগুলোকে মানে অনশনের হাত থেকে রক্ষা করেন, আমি সেই দায়িত্ব পালন করি। স্যার সেক্ষেত্রে কি কোনো টাইম ফ্রেমই করবেন কিনা, কারণ অনেক দিন হয়ে গেছে আন্দোলনটা কিন্তু রান করছে বেশ কিছুদিন, কোনো টাইম ফ্রেম বেঁধে দিবেন কিনা, এবং এই যে মামলা সবকিছু যেহেতু আপনাদের কাছে আমি বলি, আমি আসলে এই টাইম ফ্রেম বেঁধে দেওয়া মানে আমি সেই জায়গায় যেতে চাই না, ঠিক আছে। এটা ছাত্ররা বলুক, তাদের জন্য সহজ, কিংবা যারা কাজ করছে তারা বলুক। আমি এসেছি তাদের জন্য, মূলত তাদের অনশন ভাঙানোর জন্য। তারা আমাদের কথা অনশন ভেঙেছে, আমি তাতে অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, রিলিভ হয়েছি। তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো যে তারা এই অনশনটা ভেঙেছে। আমরা ওদের জিজ্ঞেস করেছিলাম আগে, ওরা যে সময় আমরা যে সময় আগে ওদের আসার আগে ওদেরকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, মিটিং ওরা জুমে আসছে আমাদের সঙ্গে, যে আমরা যে আসবো তোমরা কি আমাদের সঙ্গে কথা বলবে কিনা। বলছে অবশ্যই বলবো ম্যাডাম স্যার, আপনারা আসুন। আমাদেরকে ওই আশ্বাস নিয়ে তারপরে আমাদের বলছে যে কালকে সকালে না, আজকেই আসেন রাত্রেবেলা। তো আমরা তাই জন্য রাত্রে এসছি। আর এক ঘন্টা ইম্পর্টেন্ট, কিন্তু অনশন 1 ঘন্টা ওদের সঙ্গে রয়েছে, তাই না। আমরা মানে আসলে আমার খুবই ভালো লাগছে, ওরা এই কথাটা শুনেছে, আমাদের কথাটা রেখেছে। এতজন 27 জন আজকে তাই না, এরা অনশন ভেঙেছে, সব একসঙ্গে আপনারা সবাই দেখেছেন। এটা আমাদের মানে আমাদের জন্য এটা সবচেয়ে বড় পাওনা, যে আমরা তো এখন নাই, 3 বছর হয়ে প্রায় 3 বছর হয়েছে আমরা কিন্তু, তাই না। তো এরা যে এখনো মানে এই পুরো ব্যাচ, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 বছর কিন্তু এসে গেছে, এরা কিন্তু সব নতুন স্টুডেন্ট। আমাদের কিন্তু বেশিরভাগই খালি 4th ইয়ার আগে দেখেছে আমাদের দুজনকে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু আমাদের দেখে না, এখানে দেখেছে, তাই না। স্যার আরেকটা সেটি বিষয় নিয়ে আপনারা মানে না অবশ্যই আমি যখন বলছি যে তারা সেলিম ভাই দাবি দেওয়া ভালো, মেনে নিবে, তাদের তো দাবি সব করে, কিন্তু সরকারের হয়তো নিজস্ব টেকনিক্যাল ব্যাপার থাকে, রাজনৈতিক ব্যাপার থাকে, সেটার জন্য তারা হয়তো একটা প্রসেস থাকে। গোপালগঞ্জের ভাইস চ্যান্সেলরকে তারা একভাবে শুনিয়েছে, অন্য ভাইস চ্যান্সেলর অন্যভাবে শুনিয়েছে, কাজে সেটা তাদের ব্যাপার। আমার প্রাইমারি কনসার্ন ছিল আমি ওদেরকে কোনোভাবে ওদের অনশন থেকে বের করতে পারি। যা যা হয়েছে আমরা এটা দেখি। একটা কথা বলা হচ্ছিল, সরকারি উচ্চ পর্যায়ে থেকেও বলা হচ্ছিল যে এই আন্দোলনটা বহিরাগতদের ইঙ্গিতে চলছে এবং বহিরাগতরা চালাচ্ছে। আপনি স্যার এসেছেন দীর্ঘদিন এই ক্যাম্পাসে, স্যার পুরো জীবনটা কাটিয়েছেন, এই আন্দোলনটাকে কি আপনার বহিরাগত দ্বারা পরিচালিত আন্দোলন? আমি বলি, আমি এই ছেলেদেরকে দেখি মুগ্ধ, ঠিক আছে। ওরা যত সুন্দরভাবে ম্যানেজ করেছে, যখন নাকি এই ধরনের একটা আন্দোলন যেটা হয়েছে, সেটা আমাদের দেশের কোনো রাজনৈতিক দল এরকম একটা আন্দোলন গড়ে তুলতে পারবে না, যেখানে বাংলাদেশে প্রায় প্রত্যেকটা তরুণ তরুণী যেখানে নাকি নিজের হার্ট দিয়ে সেটার সঙ্গে ফিল করবে, ঠিক আছে। এই আন্দোলন যখন হয় তখন সেই ফায়দা নেওয়ার জন্য সবসময় অন্যরা ভিতরে ঢুকে গিয়ে তার লিডারশিপটা নেওয়ার চেষ্টা করে, এরা কিন্তু সেটা করতে চায়। আমি একদম দেখেছি যে এরা হচ্ছে একেবারেই সাধারণ শিক্ষার্থী, এদের কোনো রকম উচ্চাভিলাষ নাই। পুলিশ ওদের গায়ে এরকম নির্মমভাবে হাত তুলেছে, কাজে ওদের মনের ভিতরে একটা ক্ষোভ হয়েছে সঙ্গত কারণে, সেই জন্য তারা এই আন্দোলনটা করছে। এর ভিতরে বিন্দু মাত্র মানে বাড়াবাড়ি নাই, অহেতুক কোনো দাবি নাই, ওদের দাবি একদম 100% যৌক্তিক দাবি। আর বহিরাগত আপনি বলতেছেন এইগুলি সব হলো যে একটা আমরা আসার পরেই একজন ছাত্রী বলল যে স্যার ম্যাডাম এটা 3 বছরের ক্ষোভ আমাদের এখন বেরো এসছে। আমি 3 বছর আগে যখন নাকি রিটায়ার করে চলে যাই, তার আগে আমি ওনাকে একটা চিঠি লিখে দিই, ওই দিনে 3 তারিখে দিয়ে গেছে। আল্লাহ সেই চিঠিতে আমি বলে দিয়েছিলাম অনেকগুলি, আমি সেখানে লিখেছিলাম স্পষ্ট করে, যদি আপনি এগুলি না করেন ছাত্রদের যে এখন যে ক্ষোভ আছে সেটা একটা বিক্ষোভের রূপ নেবে। একদম অক্ষরে অক্ষরে আমার কথাটা বলেছে। আপনারা ওই ভদ্রলোককে জিজ্ঞেস করেন যে আপনি কি চিঠির একটা কপি পেতে পারেন কিনা, তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন। জি বলেন। ছাত্ররা কেউ বিপদে পড়লে শিক্ষকরা দাঁড়িয়ে শিক্ষকরা বিপদে পড়লে ছাত্ররা দাঁড়িয়ে আমরা যেটা দেখেছি, ছাত্রদের উপরে এরকম ভর হামলা হওয়ার পরেও কোনো শিক্ষক তারা দেখে সেই অবস্থাটা কীভাবে? আমি যদি জানতাম খুবই দুঃখজনক, তাহলে আমি যদি খুশি হতাম। আসলে এটা খুবই দুঃখজনক, যখন নাকি পুলিশে হামলা করেছে তখন টিচারদের সামনে ঝাঁপায় পড়া উচিত ছিল যে খবরদার তোমরা এগুলো করতে পারবে না আমাদের ছাত্রদের উপর। একজন টিচার করে। আপনারা এখানে অনেকজন আছেন, আগের টাইমে আসেন না এই আন্দোলনে, আমরা সামনে টিচার আসছি না, এই টিচাররাও তো আমাদের সঙ্গে এসে আমার সঙ্গে এসে দাঁড়িয়েছে। আমরা সামনে দাঁড়ায় আন্দোলন
থামানো হয়েছে না, থামানো হয়েছে, কিন্তু কাজেই- গায়ে হাত দিবার কোনো কিছু বলবে না, এটা আমার কাছে কোনো মাপ নাই। টিচার, আমি আমার টিচার হওয়ার জন্য যে আমার ক্ষমতা, আমি পুলিশের সামনে দাঁড়ালে এত ছেলেও যদি আসে হয়েছে ঘটনা, পুলিশ কিন্তু কিচ্ছু করবে না, কেন আমি একজন শিক্ষক, আমি মাঝখানে দাঁড়ায় আছি পুলিশ আর স্টুডেন্ট, তাই না? তো আমি মানে একদম শখ, আমি একদম অশুভ শখ, আমি এটা কবে কাটায় উঠবো আমি জানি না। কোনো প্রতিবাদ শিক্ষক পর্যন্ত করে নেয় প্রতিবাদ করতে পারে না। ভয় পাচ্ছে কেন? কেন ভয় পাচ্ছে? আমি কেন? যদি একজন জানতাম একজন- তাহলে আপনাকে বলতাম, ঠিক আছে? একজন শিক্ষকের এরকম মেরুদণ্ডহীন হওয়ার কোনো কারণ নাই। তোমরা এরকম হয়েও না, তোমাদের ভিতরে অনেকজন শিক্ষক হবে, খবরদার যদি তোমরা এরকম কেউ হও। আরেকটা Students-দের বলবো। না 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 স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্যার। এই যে বিশ্ববিদ্যালয় হাতে ধরা এবং জ্ঞান বিজ্ঞান চর্চা সংস্কৃতি চর্চায় যে একটা অবস্থানে গিয়েছিল, এটা নিয়ে এখন অনেক শিক্ষার্থী হতাশা প্রকাশ করছে। এবং এটা ফিরিয়ে আনার জন্য আপনি বলছেন যে এটা আমার বিশ্ববিদ্যালয়, আপনার কি চিন্তাভাবনা অথবা পদক্ষেপ থাকবে, এটা একটু বলেন। উনি হচ্ছেন যে একজন অনশনকারী বাবা, উনি হচ্ছেন যে বলেছেন আমার ছেলে যদি যৌক্তিক ইয়ে করে আন্দোলন করে আমি তার সাথে আছি। এরকম গার্জিয়ান যদি সবাই হতো তাহলে দেশটা অন্যরকম হয়ে যেত। যাই আপনি যেটা বলেছেন যে এটা আবার ফিরিয়ে আনার জন্য কী করা যাবে, অবশ্যই আমি চাইবো যে আমাদের যে টিচাররা যারা আছে তারা সেই দায়িত্বটা গ্রহণ করুক, আর আমাদের কিছু করার থাকে আই উইল মোর দেন হ্যাপি ওদেরকে হেল্প করে। এটা আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, আমি এই বিশ্ববিদ্যালয়টাকে সত্যিকারের সুন্দর একটা বিশ্ববিদ্যালয় দেখতে চাই। স্যার, আমার প্রশ্ন হচ্ছে 30 বছর ধরে এইখানে এই যে আছে টং দোকানগুলো আছে, এটা বন্ধ, রোড পেন্টিং বন্ধ, নাটক বন্ধ, কনসার্ট বন্ধ, ভিতরে এই যে মুক্তবুদ্ধির চর্চাটা বন্ধ হয়ে যাচ্ছে, তারা বলছে এটা তালেবানি একটা সিদ্ধান্ত, এই বিষয়টি আপনার বক্তব্য? না না, এটা তো ধরেন মানে এটা আউটরেজিয়াস, এটা হচ্ছে অবিশ্বাস্য একটা ব্যাপার যে একটা বিশ্ববিদ্যালয়ে এই কাজগুলি হবে। এই বিশ্ববিদ্যালয়ের স্ট্রেংথটা ছিল যে আমাদের এমন কোনো সংগঠন নাই যেটা নাকি এই বিশ্ববিদ্যালয়ে ছিল না। রাইট, কার্টুন আঁকা সংগঠন থেকে শুরু করে, সায়েন্সের সংগঠন থেকে শুরু করে, নাটকের শুরু থেকে, ফটোগ্রাফি থেকে শুরু করে এমন কোনো সংগঠন নাই। ছেলেমেয়েরা 53 সংগঠন ছিল, 53। ছেলেমেয়েরা এই ক্রিয়েটিভ কাজগুলি করতে দেখে এদের ভিতরে একটা অন্য ধরনের আপব্রিঙ্গিং হতো। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েকে যে কোনো জায়গায় গেলে আলাদা করে চেনা যেত, কারণ তারা এই সংগঠনগুলি করে, তাদের ভিতরে নেতৃত্ব হয়, তাদের ভিতরে একটা অন্যরকম একটা ভাবধারা তাদের ভিতরে থাকে। সেটা যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখনই বোঝা গেছে যে এই মানুষটি, আর যাই হোক উনি একাডেমিক বুঝেন না, শিক্ষা বুঝেন না, ছাত্র বুঝেন না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে অধ্যাপক জাফর ইকবাল তিনি যে অনশনটা ভেঙেছেন এবং কীভাবে ভেঙেছেন তার বর্ণনা দিয়েছেন এবং কী কী দাবি নিয়ে তিনি এসেছেন এখানে, সেগুলো আপনাদের কাছে আমরা সরাসরি উপস্থাপন করলাম। আজকে দীর্ঘ লং টাইম তাদের যে অনশন ছিল সেটা আজকে থেকে তারা তুলে নিয়েছে জাফর ইকবালের অনুরোধে, এবং জাফর ইকবাল বলেছেন যে তারা বিভিন্ন সরকারি সংস্থার সাথে কথা বলে এসেছেন এবং তাদের কথাগুলো যেন সঠিকভাবে রাখা হয়। এই ছাত্ররা যে আজকে তাদের কথা শুনেছেন বা শুনছেন, রাখছেন, সেই জন্য। হাইকোর্টে ভিট করা যাচ্ছে আমাদের এই সংবাদপত্র আমাদের ক্যাম্পাস আছে, আমাদের কাছে আছে। আমরা আপনাদেরকে পরিবেশটা তৈরি করে দিন স্যার। ভয়ানক লোক তারা তো স্যার আমাদেরকে ছাইরা দিয়ে যায়, ভয়ানক লোক তারা তো স্যার আমাদেরকে ছাইরা দিয়ে যায়। বিশ্বাস করুন স্যার, আমরা সাবেক ছাত্র আছি স্যার, ইকোনমিক্স সালাম থেকে আসছি। টাকা দিয়েছেন, স্যারও তো অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা। আমি তো বঙ্গবন্ধু গ্রন্থ রচিতার সম্মানিতা এখানে দিয়ে দিচ্ছি। 100 টাকা দিছে, এই জন্য ঘুরে বেড়াচ্ছে, মা বাপকে ফোন করছে, বেচারা আমার সব কি অবস্থা।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জাফর ইকবাল আছেন এবং আপনারা দেখছেন যে তিনি অনশন ভেঙেছেন এবং তাদের অনুরোধে তারা অনশন তুলে নিচ্ছেন এবং তিনি সাংবাদিকদের জানিয়েছেন সরকারের তুমি হলো যাও না হলো যাও না হ্যাঁ আপনারা তো সুন্দর কি দেখলেন তাহলে আমরা আপনারা আমাকে বলেন আমরা একদম ম্যানেজ করে দিই সুমন ভাই সুমন ভাই সুমন ভাই সুমন ভাই জিজ্ঞেস করে এত সময় কি লাইভ করছে এখন জিজ্ঞেস করে এসে অনশন বাঁধছে কিনা ওরা ওদের ধান্দায় আছে আন্দোলনকারী দেন নাই নাটককে দেন না আমরা আমরা বলতেছি যে ওরা কি জানেন আমাদেরকে একজন নাটককে দেন আমরা কথা বলবো অনুসরণকারী লাগবে সেরকম আপনারা যে অনুসরণকারী ব্যাপারে বলতে চান বলদিন সবার কন্ডিশন সেম না আপনি আসেন আপু ওয়েট করে আপনারা নিউজের টাইম তো আছে আপনি বলেন না থাকলে তাহলে আমরা দেখাই আপনি একটু চাপেন আপনি সারা বাংলাদেশ এই মুহূর্তে আসলে কীভাবে ভাঙি আপু একটু একটু প্লিজ একটু হাবিব ভাই কোন আর লাগবে না জাফর স্যারের বক্তব্য যেগুলো লাগবে কথা বলা যাবে
শিক্ষা তিনি ঢাকা থেকে এসেছেন এবং সে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন তিনি বক্তব্য দিয়েছেন, বলেছেন যে সরকারি দলের নেতৃবৃন্দের সাথে কথা সরিয়ে দিতে পারেন। তো তিনি বলেছেন ওনার কথা শিক্ষার্থীরা রেখেছেন এবং তাদের আন্দোলন থেকে সরে যাবেন। তবে এটা বলেছেন যে যারা ওনাকে পাঠিয়েছেন যে শিক্ষার্থীরা অনশনে ছিলেন তাদের যেন সুচিকিৎসা দেওয়া হয় এবং সুচিকিৎসার ব্যবস্থা করা হয়, সেই দাবিটাও তিনি রেখেছেন। আমরা যারা যারা কাজ করছি আমাদের মধ্যে থেকে অনশনকারীরা সবাইকে একটু থাকতে বলতো, ওরা হাসপাতালে যাওয়ার আগে অনেকটা উজ্জীবিত, তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছেন যে তারা বলছেন যে তারা যে আমাদের এবং তারা আশ্বস্ত থেকে তারা অনুষ্ঠান রাজধানীর বাইরে যে বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের যে অবদানের জন্য আসলে দেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বান্ধব যে পরিবেশ এটা তোলা লাগবে, তাই তো? তোলা লাগবে। কোন জায়গায় রোদ লাগে? এই যে ওদের মুখে রোদ লাগতেছে আরে বাবা চাদর টানাই পরেরটা চাদর টানাই দিলে হয় নয়টা একটু রোদা লাগাই না বেশি হলে ওদের সমস্যা, ওদের এইখানে হবে। উপর থেকে রাখতে পারবো না, উপরে দিতে পারলে তো ভালো, না দিতে পারলে হাফ দিলেই হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি লাইভে দিয়েছি। জাফর ইকবাল এসেছেন এবং তিনি এখানে এসে অনশনে যারা আছেন শিক্ষার্থী তাদের সাথে খুবই সুন্দরভাবে কাছে থেকে কথা বলে তাদের সাথে আলাপ আলোচনা করে অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা এবং তাদেরকে আশ্বস্ত করেছেন সরকার কর্তৃপক্ষের সাথে যিনি কথা বলে এসেছেন তাদের সেই কথাগুলো যেন রাখেন এবং এই মুহূর্তে অনশনে যে ছাত্রছাত্রীরা ছিলেন তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এবং তাদের জন্য সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয় সেটা, এবং অনেক দুঃখ প্রকাশ করেছেন যে এখানে মেডিকেল টিম থাকার কথা ছিল এই ছাত্রছাত্রীদের সাথে চিকিৎসা বা নিরাপত্তার জন্য, কিন্তু সেটা ছিল না এবং শিক্ষকদের কাছ থেকে এটা আশা করেননি তিনি। শিক্ষকদের এই ব্যবহারে তিনি খুবই কষ্ট পেয়েছেন, বলেছেন যে একজন শিক্ষক বা শিক্ষার্থীরা অনেক থাকতেও কিন্তু ছাত্রছাত্রীদের উপরে কি করে পুলিশ গুলি চালায়, কি করে পুলিশের অভিযান চলে, শিক্ষকরা কোথায় ছিলেন, তাদের দায়িত্ব থেকে তারা সেটা করতে পারেনি, তারা সামনে দাঁড়ায়নি, সেই জন্য দুঃখ প্রকাশ করেছেন। এবং আরেকটি বিষয়ে তিনি শিক্ষার্থীদের যে আন্দোলনকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন
যে খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যেটা অনেক বাংলাদেশের অনেক রাজনৈতিক দলও কিন্তু সেগুলো করতে পারে না। তো সেই জন্যই কিন্তু তারা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো প্রিয় দর্শক, এই ছিল সিলেক্টেড ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সরাসরি লাইভ আজকের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ। আচ্ছা ওই চাদরগুলো না, ওই চাদরগুলো মনে হয় ইউজ করতে পারেন তো। এগুলো দেওয়া হয়েছে। এই পাশটা দিলে সবগুলো খালি জুতো দেন, একটা সুতো আমরা দিই, ডাক্তার থেকে প্রেসক্রিপশন আচ্ছা আপু, এটা হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি দ্রুত হসপিটালে পাঠাই। আমি আর ওনারা পাত্তা দেই না, যা মন চায় তা করি। কোনো যায় আসে না, এত প্রেশার, এসব কথা নিয়ে লাভ নেই। আপনারা দেখছেন যে অনশনে অসুস্থ হয়েও হাতে ফুল নিয়ে তারা হাসি মুখে বরণ করছেন এই অনশনটি। খুবই সুন্দরভাবে তারা মোকাবেলা করলেন। যেটা জাফর ইকবাল স্যার বলেছেন ইতিমধ্যে, যে তাদের এত সুন্দর আন্দোলন, এত নিখুঁত আন্দোলন, তাদের উপরে গুলি চালা হয়েছে, শিক্ষকরা বাধা দেয়নি পুলিশকে, সেটাও দুঃখ প্রকাশ করেছেন। এবং প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনারা বিদেশে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। পরিমাণে বেশি
83 যে 83টা সেলাই দল আসলে 83টা এটা ইনফেকশনের চান্স বেশি বলছে যে এভাবেই থাকে পরে আসলে যদি খুব বেশি ক্রিটিক্যালাইজেশন দেখা যায় আমার এই হাতটার অবস্থা এই জায়গাটা এটা স্পট মানে মাথায় লাগছে কানে লাগছে ইয়েটা বের করে তার মানে সন্তানের গুলি ওরা উপরের দিকে থাকা অবস্থা নেই মানুষের দিকে স্যার আমাকে একদম মেইন করে শুট করেছে এবং আমি স্যার মানে লাঞ্চটা ভিডিও ঢুকছে মেজর কোনো অপশন বডি সেটা তিনটা লেয়ার আছে বলছে যে এখন বের করবে না উসমানিতে দেখাইছিলাম উসমানিতে প্রথমে অ্যাডমিট হয়েছিলাম তখন আমি আইসিইউতে ছিলাম আইসিইউ থেকে বের হওয়ার পরে কিন্তু আমি সেটা বলছিলাম না একটু মর্মান্তিক পরে আমাদের ফ্রেন্ড ছিল তো পরে জানতে পারছি একটা প্রেশারে হয়তো প্রাইমারি ট্রিটমেন্ট করে সবাইকে আসলে মানে আমি যদি আপনাকে বর্ণনা করি বিষয়টা যেমন হচ্ছিল আমাদের যে ক্যাফেটেরিয়া আছে ক্যাফেটেরিয়ার ভিতরে আমরা ছিলাম পরে যখন হচ্ছে যখন হঠাৎ করেই বিকাল 5টার দিকে সন্ধ্যার একটু আগে পুলিশ বাসিতে ফুল দিল এবং ফুল দেওয়ার পরে পুলিশ ছাত্রদের উপরে প্রহার করতে শুরু করলো আর কি খুব বাজেভাবে স্যার প্রহার করছে আপনার যদি ভিডিও ফুটেজগুলো দেখেন মানে একদম স্টুডেন্টকে মাটিতে ফেলে স্যার মারছে মানে কোনো রকমের বিনা উস্কানিতে মানে হঠাৎ করে পুলিশ বাসিতে ফুল দিল ফুলে মার মুখে অবস্থান নিল এবং সমানে স্টুডেন্টকে মারতে শুরু করলো এরপরে হচ্ছে যখন হচ্ছে মানে এক দফায় স্টুডেন্টরা মায়ের খেলো খাওয়ার পরে ওর পিছন থেকে ইটপাটকেল ছোড়া শুরু করলো আর কি স্টুডেন্টরা যখন ইটপাটকেল ছোড়ে তখন পুলিশ পেছনে হয় পেছনেটা স্যার এই যে এই আইসিটির এইদিকে পর্যন্ত আসে আমাদের যে আইসিটির ক্যাফেটেরিয়ার যে কিচেন সাইড আছে সেই কিচেনের সাইড দিয়ে আমি বের হয়েছিলাম আমাদের কিচেনের ভিতরে বের ক্যাফেটেরিয়ার ভিতরে কয়েকজন শিক্ষক ছিলেন তো যখন গোলাগুলি শুরু হয়েছে তখন আমাদের স্টাফ আমাদেরকে বের করে দেওয়ার জন্য কিচেন খুলছি বের করছি তো বের করছি আমি কিচেন খুলছি খুলে বাইরে বের হয়েছি দেখি যে আমার দুইটা ফ্রেন্ড আর কি আক্রান্ত আর কি তাদেরকে মারতেছে দৌড়ায় গেছি তাদেরকে সেভ করার চেষ্টা করছি হাত টান ধরে বের করছি বের করে আমি জাস্ট ক্যাফেটেরিয়াতে ঢুকবো ওই সময় স্যার ওই জায়গাটাতে আমি একাই ছিলাম আমাকে একটু মেন করে শুরু করা আপনার সাথে স্যার মানে যে ইয়েটা আছে যে হাউস যেটা আছে না এটা থেকে মানে রাস্তা থেকে শুট করছি আমি তো একদম এই সাইডে ছিলাম 100 গজ হবে না স্যার হ্যাঁ ওইভাবেই না আমি একা ছিলাম স্যার এরপরে আরেকটা বিষয় যখন আমি ইনজুর হয়েছে আমি তো বুঝতে পারিনি যে আমি 5 মিনিট পরে বুঝতে পারলাম না আমি যেটা বুঝলাম যে আমার গায়ে কিছু একটা লাগছে আমার শরীরে 100 ভোল্টের শক লাগছে আমি বুঝলাম ঢম করে একটা শব্দ দিলে আমার শরীরে একদম আমি কয়েক সেকেন্ডের জন্য একদম স্টপ হয়ে গেছিলাম তারপরে আমাকে টান দিয়ে ধরে নিয়ে কিচেন দিয়ে ঢুকাইলো আমি যখন যাচ্ছি আমার হাত দিয়ে মানে পুরো হাত দিয়ে সমানে রকম গ্রাম নিয়ে আসলে নিয়ে এসে আটকে প্রচুর ব্লিডিং ছিল তখন অবস্থা শান্তমানের বাইরে আমার দুটা ফ্রেন্ড জুনিয়র যে কাঁধে আমি জলের ভর্তি আমি আবার কিচেন সাইড দিয়ে বের হই হসপিটালিস্ট হওয়ার জন্য আমি যখন ইটের রাস্তা দিয়ে আসতেছি যারা আমাকে ধরেছিল তারা যারা ছিল আর কি পুলিশ ছিল না বেসিক্যালি সামনে সুয়ার্ড বা সিআরটি ছিল তাদের হচ্ছে বলা হচ্ছে যে স্যার ঠিক করেন না সেই ইঞ্জুরটাকে হসপিটালাইজ করা তারা যে এই কথাটা শুনছে শোনার পরে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াইছে যখনই আমরা তাদের রেঞ্জে গেছি আমাকে স্যার এই অবস্থায় পেয়েছে ঘুরেতে দৌড়াইতে রক্ত একটু কমছে স্যার এই অবস্থায় স্যার
একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল দুদিন পরে, যখন সকল শিক্ষার্থীদের আহত হয়েছে তাদের প্রশাসন থেকে সরকারের ম্যাম হচ্ছে প্রথমে তো মারা গেছে, মারার পরে তারপরে নির্যাতন করা হয়েছে এবং আবার প্রত্যেকটা স্টুডেন্ট আতঙ্কে ছিল। একবার আক্রমণ হয়ে গেছিল, তারা ভাবতেছিল যে আবার আক্রমণ হবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু ছিল। সবথেকে দুঃখজনক যে জিনিসটা ম্যাম দেখেন, আসলে আপনার কি মনে হয়, আপনি একদম নিউট্রাল জায়গা থেকে বলেন তো, মানে বিশ্ববিদ্যালয় যারা আমরা স্টুডেন্ট আছি আমাদেরকে মানে প্রোটেক্ট করার জন্য দাঁড়ানোর জন্য আসলে সোয়াট সিআরটি এমন ক্রাইসিস মানে সৃষ্টি হচ্ছে যে ক্রাইসিস রেসপন্স টিম নিয়ে আসার দরকার ছিল। তারা তো আসলে একদম প্রি প্ল্যান্ড হয়ে আসছে। ওদেরকে ট্রেনিং দেওয়া হয় গুলি করে মারার জন্য। আর কথা হলো যে আমাদের আমি কেন সই হবে না, আমি দেশের মানুষ তো আমার এগুলো হবে। আর আমরা আমাদের ইউনিভার্সিটিতে এগুলো হবে, আর অন্য জায়গায় তো আমি ফিল করি যে আমাদের নেইটা তো আমাদের সুখে তাতে এগুলো এটা হবে। আমি খুবই সাধারণ শিক্ষার্থী, আমি খুবই সাধারণ একজন মানুষ। আপনি আপনাদের হয়তো খেয়াল নাই, হচ্ছে আমি কিন্তু চা বিক্রি করি বলছেন, আপনি হয়তো জানবেন, আপনি নিজে আমার দোকান থেকে অডিটোরিয়ামে চা মিষ্টি কিনে স্যারে খাওয়াইছিলেন। আমি চা বিক্রি করি, চা আমি যে আমার হচ্ছে আমার পরিবার আর কি এই অবস্থায় আমরা আসলে খুবই সাধারণ ব্যক্তি, মানে আমরা সাধারণভাবেই জীবনযাপন করতে চাই। ক্যাম্পাসে 10টা মানুষই এই সুযোগটা আশা করি রাখছে। আমি এটা আমি খেলা হবে, শুনো তোমরা যা সাহস দেখিয়েছো, তোমাদের সব শিক্ষকদের একটা উচিত ছিল অর্ডার তো অর্ডারই সব সমকালে একটা স্টেটমেন্ট আছে, কি স্টেটমেন্টটা ছিল জানেন? উনি হচ্ছে বলছে ভিসি স্যার হচ্ছে ওনাদের আমার ওনার হচ্ছে প্রয়োজন ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে জাফর ইকবাল অসুস্থ যারা আছেন, যারা গুলি খেয়েছেন তাদের সাথেও কথা বলছেন, তাদের সত্যি ভাগাভাগি করার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন আসলে সেদিন কী ঘটেছিল, কীভাবে কী হয়েছিল সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে সরাসরি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তুলে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।